হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। খেমচেরা এপিসোড 10 আর 11-এ আপনাদের স্বাগতম। এপিসোড 10-এর শুরুতে আমরা দেখি খেম কলেজের প্রথম দিন। এখানে খেমের উপর একটা রঙের বক্স পড়তেই যাচ্ছিল, তখন জেড এসে তাকে বাঁচায়। জেড বলে, তোমার চেহারা দেখে মনে হয় তুমি অভিশপ্ত, ভালো হবে তুমি কোনো একটা ভালো তান্ত্রিকের কাছে যাও। এরপর আমরা দেখি খেমের পিছনে দাঁড়িয়ে থাকে একটা আত্মা। এটা দেখে খেম অনেকটা ভয় পেয়ে যায়। জেড বলে, তুমি কি তাকে দেখতে পাচ্ছ? খেম বলে, হ্যাঁ। সবাই খেমকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো কিনা? জেড বলে, একটু দূরে থাকো, ও ভয় পেয়েছে। তখনই একজন সিনিয়র এসে বলে, যাও কাজ করো। জেড বলে, আপনার বোর্ড তো এখনই আমার বন্ধুর মাথার লাগতে যাচ্ছিল। এরপরে আমরা দেখি সিনিয়ররা তাকে পানিশমেন্ট দেয়। তখন খেম আর জেড বলে যে আমরা সবার হয়ে পানিশমেন্ট অ্যাকসেপ্ট করব। এরপরে নেক্সট সিনে আমরা দেখি হচ্ছে গিয়ে তারা দুইজনেই কান ধরে উঠবোস করতেছে। এরপরে সিনে আমরা দেখি জেড বলে, তাহলে এই কারণেই তুমি অনেক অদ্ভুত আচরণ করেছিলে, সবাই প্রথম দিন থেকেই তোমার সম্পর্কে কথা বলছে। খেম বলে, এলিমেন্টারি স্কুলে আমার বাবা মাকে অনেকবার ডাকা হতো, টিচাররা ভাবতো আমার মধ্যে কোনো একটা প্রবলেম আছে। আমি খুব কমই কথা বলি মানুষের সাথে, কারণ ভয় পেতাম। জেড বলে, আমিও এমন ছিলাম, আমার বাবা ভয় পেতেন যে আমার কোনো বন্ধু হবে না। যে আত্মা তোমাকে আক্রমণ করেছিল সেটা কি তোমার অভিশাপের সাথে জড়িত? খেম বলে, জানি না, ওরাও আমাদের মতোই, কিছু ভালো হয় কিছু খারাপ হয়। জেড বলে, আমি তোমাকে সাহায্য করব, আমি এই দেশের সেরা একজন এমনের শিষ্য, আমার কাছে এই সমস্ত জিনিসও আছে। খেম বলে, আজ আমাদের প্রথম দেখা হলো, কিন্তু মনে হচ্ছে আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি। জেড বলে, তুমি আমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে, তুমি আমার বন্ধু, তাই আমি তোমাকে কখনো আঘাত পেতে দেব না। এখন থেকে যা কিছুই ঘটুক না কেন আমাকে তুমি সব কিছু জানাবে, যদি আমি সাহায্য করতে পারি তাহলে করব, আর আমাকে ছেড়ে যেও না। এরপরে খেম বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদেরকে দেখানো হয় এগুলো সবকিছু ছিল খেমের ফ্ল্যাশব্যাক। আমরা খেমকে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখি। তখনই জেড আর চান আসে। জেড বলে, তুমি কথা দিয়েছিলে যে আমাকে কখনোই ছেড়ে যাবে না। খেম বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তুমি, দাদি, এরপর থং সবাইকে অনেক ভালোবাসো। জেড বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তুমি ভাবলে যে এসব কিছুর পরে আমি তোমাকে ঘৃণা করতে পারবো? খেম বলে, আমি জানি না, আমি নিজেকে ঘৃণা করি, আমি অন্য কাউকে হারাতে চাই না। জেদ বলে, তুমি আমাদের ছেড়ে যাচ্ছ, এটা তোমার দোষ নয়, রামপো এর দোষ। যদি তুমি চলে যাও তার মানে সে জিতে গেল। খেম বলে, যখন থেকে আমাদের দেখা হয়েছে সব সময় শুধু তোমাকে বিরক্ত করেছি। প্রথম দিন তুমি বলেছিলে আমি তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসবো, কিন্তু আমি তা আনতে পারিনি। এরপরে খেম কাঁদতে শুরু করে। জেড বলে, একসাথে ক্যাম্পে এসে কি ভালো হয়নি? তুমি মাস্টারের সাথে দেখা করেছ, আমি চানের সাথে দেখা করেছি, আমরা একসাথে অনেক কিছুই ফেস করেছি। আমার কোনো বন্ধু ছিল না, কাউকে সাহায্য করা, তাদের রক্ষা করা আমার ভালো লাগতো। আমি তোমাকে যেতে দেব না, যদি তুমি যেতে চাও তাহলে আমি ট্রেনের পিছনে ঝুলে তোমার সাথে চলে যাব। চান বলে, হ্যাঁ আমিও যাব। এরপর আমি এই সব কিছু একসাথে মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমার কাছে অনেক মূল্যবান। খেম বলে, গ্রামের মানুষ অনেক কিছু হারিয়েছে। জেড বলে, হ্যাঁ, তাহলে আমরা সেখানে যাচ্ছি না, চলো ব্যাংককে ফিরে যাই। চান বলে, তুমি এখানে যাবে, আমারও তোমার সাথে করে নিয়ে যাও। এরপর তারা তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে। খেম কাঁদতে থাকে আর বলে, সরি। জেড বলে, ট্রেনের সাথে ঝুলে থাকা কথাটি মজা করেছিলাম, চলো ফ্লাইটে যাই, আমি টিকিটের টাকা দেব। তারা তিনজন এরপর ফিরে আসে। এরপরে সিনে আমরা দেখি খেম বলে, আমি মেঝেতে ঘুমাবো, তোমরা দুইজন বিছানায় ঘুমাও। চান বলে, না, তুমি বিছানায় ঘুমাও। খেম বলে, এটা মাস্টার দিয়েছিলেন, তোমার নেকলেস বানিয়েছ, আমার কাছেও আছে। তখনই জেন আসে সেখানে। জেন বলে, ওরা মন্দিরটির ড্রম এর সামনে বানাতে চায় না, তাই ছাদে বানাবে, এটা বানাতে 3 দিন লাগবে। তুমি কি মাস্টারকে ছাড়া সবকিছু সামলে নিতে পারবে? খেম বলে, তিনি আগের মতো আমার জন্য অনেক করেছেন আর অনেক কিছু হারিয়েছেন। তখনই জেনের ফোনে একটা কল আসে, সে তাদের সাথে কথা বলে। জেড বলে, খেমের জন্মদিন আর মাত্র 7 দিন,
5ই জুন তার 21 বছর পূর্ণ হবে। যদি সে ততদিন ঠিক থাকে তাহলে অভিশাপ শেষ হয়ে গেছে। চলো পুরোপুরি চেষ্টা করি। জেন বলে, কি বলতে চাও? এরপরে চান জেনকে সবকিছু জানায়। তারা 4 জন বলে খেমচেরা অর্থাৎ খেম কিছুই হবে না। এরপর তারা 3 জন কলেজে যাওয়ার সময় বিল্ডিং থেকে বাইরে বের হয়ে আসে। এরপর চান বলে, কয়েকদিন কলেজে যেও না। জেড বলে, চিন্তা করো না, আমরা একই ক্লাসে আছি, তাই আমি তাকে আমার চোখে আড়াল হতে দেব না। এরপরে খেম বলে, আমাকে যেতে দাও, যদি কিছু হয়ে যায় তাহলে আমার আফসোস থাকবে না। জেড বলে, এমন কথা বলো না। ঠিক তখনই চান খুব অদ্ভুত অনুভব করে। চান খেমকে ধরে পিছনে টেনে নেয়। হঠাৎ করে একটা গাড়ি তাদের দিকে চলে আসে আর গাড়ির ভিতরে থাকা লোহাগুলো তাদের দিকে পড়ে। চান জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখনই আমরা দেখি খেম এক দৃষ্টিতে স্থিরভাবে কিছু একটা দিকে তাকিয়ে আছে। তখনই জেড বলে, তোমার রুমে থাকাই উচিত। চান বলে, তোমার সাথে থাকবো। আর ওইদিকে আমরা দেখি রামপুর সেখানে দাঁড়িয়ে আছে। এরপরে খেম রুমে বসে থাকে, বই পড়তে থাকে। তখনই জেড আসে সেখানে। চান দরজা খোলে। খেমকে হতাশ দেখে জেড বলে, আমাকে এখানকার পরিস্থিতি সম্পর্কে বলো। চান বলে, সবকিছু ঠিক আছে, এখন ডিউটির জন্য অন্য বডিগার্ডের হাত তুলে দেওয়া হোক। খেম হাসে। জেড বলে, আমি হলাম নাম্বার 1। চান যায়। এরপর চান প্রার্থনা করতে থাকে এবং বলে, আমি এই খাবার সমস্ত আত্মাদেরকে দিচ্ছি। আমি চাই এই সময়ে এখানে কেউ যেন না আসে। যদি আপনারা আসেন তাহলে রামপু আমাদের ভস্মীভূত করে ফেলবে। জেড বলে, কেন না তাদের এভাবে লিখে দেই, শুধু বলো পরের বার আরও বেশি ভাগ দেব। চান বলে, তাদেরকে সতর্ক করা হয়েছে, আমার মনে হয় না তারা কারো সাবস্টিটিউট হতে চায়। জেড বলে, যাওয়ার আগে তোমাকে একটু পবিত্র করে দিই। এরপর হলি ওয়াটার দিয়ে তার উপর জোরে পানির জল ঢালে। এরপরে হাসে এবং এরপর চান বলে, এবার আমার পালা। চান জোরে জল ঢালতে শুরু করে, কিন্তু জেডের মুখ দেখে সে আবার ধীরে ধীরে জলের ছিটা দেয়। তারপর তারা দুজন হাসতে হাসতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি জেন এসে তাদেরকে দেখতে থাকে আর বলে, আমার উপরও একটু ঢেলে দাও। চান এরপর তার উপর পানির ছিটা দেয়। খেমও সেখানে এসে বলে, আমি নুডলস বানিয়েছি, এসে খেয়ে যাও। পরের দিন আমরা দেখি একটা মঙ্ক এসে মন্ত্র পড়তে থাকে, ছাদের মন্দির তৈরি করে। তারপর তখনই মেঘের গর্জন হয়। এরপর আমরা দেখি তারা মূর্তিগুলোকে মন্দিরে রাখে এবং সবার ওপর জল ছেটায়। জেন বলে, নিচে ঘর তৈরি আছে, যদি আপনি বিশ্রাম নিতে চান। ঠিক তখনই সাধু বাবাটা বলে, আমার একটা জরুরি কাজ আছে, এবং তিনি সেখান থেকে চলে যায়। রাতে খেম তার বাবার সাথে ফোনে কথা বলে। খেম বলে, ভয়ের কিছুই নেই, আমার বন্ধুরা আমার সাথে আছে, জন্মদিনের পর আমি আপনার সাথে দেখা করতে আসব। এরপরে তার বাবা জিজ্ঞেস করে, মাস্টার কি তোমার সাথে আছে? খেম বলে, তিনি এখন ধর্মীয় আচার করছেন। এরপরে তার বাবা বলে, কেউ তোমার খেয়াল রাখার জন্য আছে, এটা ভালো কথা। খেম বলে, আমি ঠিক আছি। খেম এরপর কল কেটে দেয়। এরপর সে চান এবং জেডকে নিচে আসতে দেখে। এরপর আমরা দেখি তারা দুইজন প্রার্থনা করছে। জেড বলে, প্রার্থনা করছি খেমের জীবনের সমস্ত সমস্যা যেন দূর হয়ে যায়, তোমরাও এবার প্রার্থনা করো। চান বলে, আমাদের 3 জনকে রক্ষা করবেন। তারা প্রার্থনা ছেড়ে দেয়। জেড বলে, মধ্যরাত হতে আরও 2 ঘন্টা বাকি, তাই চিন্তা করো না, আমি রাতে মন্ত্র পাঠ করতে চলেছি, তুমি বিশ্রাম নাও, তোমাকে কেক কাটার জন্য তৈরি থাকতে হবে। খেম তাদেরকে ধন্যবাদ জানায়। তারা 3 জন একে অপরকে জড়িয়ে ধরে। তারা ঘরের দিকে যায়। খেম সামনে রামপুকে দেখতে পায়। রামপু বলে, যদিও তোমার শেষ সময় কাছে, তুমি তোমার বন্ধুদেরকে বিদায় জানাচ্ছ না। আমি তোমাকে সময় দিয়েছিলাম, কিন্তু তোমার বন্ধুরা এটাও জানে না যে আমি সবসময় তোমার মনেই আছি। ধর্মীয় আচারের দিন যখন সাধু বাবা রামপুকে দেখেছিলেন, তাই তিনি তাড়াহুড়া করে সেখান থেকে চলে গিয়েছিল। সে সবসময় তাদের ঘরে বা বাইরে থাকতো। গাড়ি দুর্ঘটনার সময়ও খেম তারই দিকে তাকিয়েছিল। রামপু খেমের কাছে গিয়ে বলে, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার আশা ধরে রাখো, যতক্ষণ না আমি সেটা পুরোপুরি ভেঙে দিচ্ছি। এরপরে খেম অনেক ভয় পায়। এরপরে সিনে আমরা দেখি রাতে জেড আর চান মন্ত্র পড়তে থাকে। খেম তাদের পিছনে ঘুমিয়ে থাকে। জেড বলে, মনোযোগ দাও, পুরো হতে চলেছে। তখনই আলো বন্ধ হয়, আবার জ্বলে ওঠে। হালকা হালকা মৃদু বাতাস বইতে থাকে।
ঠিক তখনই হুট করে আলো বন্ধ হয়ে গেলে জেড আর চান সেখানেই সেন্সলেস হয়ে যায়। আমরা দেখি ঘরে লাগানো মাদুলিটিটাও নিচে পড়ে যায় এবং হুট করে দরজা খুলে যায়। আমরা দেখি খেম ঘুম থেকে উঠে দাঁড়ায়। সে রামপুর উপর সাবডিউট হয়, তাই সে ছাদে চলে যায়। মনে হচ্ছিল রামপু তাকে প্রজেস্ট করে ফেলেছে। সেখানে গিয়ে সে কিছু খায়, আর সে এমনভাবে খাচ্ছিল যেন মনে হচ্ছিল সে অনেক দিন ধরে না খাওয়া। এরপরে চানের গলায় থাকা নেকলেসের কারণে তার জ্ঞান ফিরে আসে। এরপর সে নেকলেসের মাধ্যমে জেডকেও উঠায়। এরপরে চান পিছনে তাকাতেই দেখে যে সেখানে খেম নেই। চান বলে খেম তো এখানে নেই। তারা পাগলের মতো খেমকে খুঁজতে থাকে। চান বলে সে বাহিরে যায়নি, সে ছাদে গিয়েছে। তাই তারা দৌড়ে ছাদে যায়। আমরা দেখি খেম সিলিংয়ের ওপর দাঁড়িয়ে থাকে। জেড বলে আমার বন্ধুকে ছেড়ে দাও। এরপর খেম হাসে এবং সে সেখান থেকেই নিচে লাফ দেয়। এটা দেখে আমাদের প্রাণ ঘুম থেকে জেগে ওঠে। আসলে এতক্ষণ যা হয়েছে সবকিছুই প্রাণের কল্পনা ছিল। সে ঘুমের মধ্যেই এই কল্পনাটা দেখতে পারে। প্রাণ বলে যদি আপনারা এখানে থাকেন তাহলে সামনে আসুন। আমরা দেখি সেখানে নাগ আসে। নাগ তাকে বলে তুমি যা দেখেছো এটা সত্যিই ঘটতে চলেছে। প্রাণ জিজ্ঞেস করে আপনারা আমাকে কেন সাহায্য করছেন? তারপর নাগ বলে আমি তোমার ঋণ শোধ করছি। এরপর প্রাণ বলে আমি তো এমন কিছুই করিনি। তখন নাগ বলে এই জীবনে নয়, তবে তুমি 1000 বছর আগে খুব বড় একটা উপকার করেছিলে। এরপর আমরা সেই সময়কে দেখতে পারি। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে ভগবান বলে পুচ্যাং অর্থাৎ নাগরাজকে তুমি খুব বড় অপরাধ করে ফেলেছ। তুমি অস্ত্র চুরি করে চম্পলি নামের কাউকে তা দিয়ে শেষ করে দিয়েছে। যদিও সে তোমার ছেলেকে আগে শেষ করেছিল, কিন্তু তুমি এটা ঠিক করনি। তোমার এরকম করার কারণে হিমালয়ে থাকা সমস্ত জীবন কষ্ট পেয়েছে। এরপরে নাগ বলে আমি শাস্তির জন্য প্রস্তুত আছি। তখন ভগবান বলে তোমার আত্মা ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং তুমি আর কখনোই পুনর্জন্ম নিতে পারবে না। ঠিক তখনই আমরা দেখি পুচাঙ্গিন নামে কেউ একজন এসে দাঁড়ায় এবং বলে এটা পুরো সত্য নয়। ঠিক তখনই আমাদেরকে পুচাঙ্গিনের ফেস দেখানো হয়, অর্থাৎ আমাদের মাস্টারের আগের জন্ম। তাকে ভগবান জিজ্ঞেস করে তুমি কে? তখন পুচাঙ্গিন নিজের পরিচয় দেয়। এরপর বলে আমি সমস্ত মূল্যবান জিনিস পাহারা দিই এবং এটা আমার জন্যই হয়েছে। নাগ বলে মিথ্যা বলো না। পুচাঙ্গিন বলে তার সাথে আমার কোনো শত্রুতা আছে। তাই যখন আমি নাগকে তাদের ছেলের চলে যাওয়ার পর রাগের মধ্যে দিয়েছিলাম, তখনই আমি তাদের অস্ত্র চুরি করে ব্যবহার করতে বলেছিলাম। আমি যা বলেছি সব কিছুই সত্য। আমি তাদের একার শাস্তি নিতে দেখতে পারি না। তাই দয়া করে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। নাগ মনে মনে তার সাথে কথা বলতে গেলে পুচাঙ্গিন বলে আমার কাজে কেন হস্তক্ষেপ করছো? পুচাঙ্গিন আরও বলে আমার ছেলে ভালোভাবে ছিল এবং এখন সে আবার জন্ম নিয়েছে। যদি আপনার আত্মা ঠিক থাকে তাহলে একদিন আপনি অবশ্যই তার সাথে দেখা করতে পারবেন। নাগ বলে কিন্তু তুমি জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাবে। পুচাঙ্গিন বলে এটা ভালো, আমি এভাবে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। এরপর ভগবান বলে আমি তোমাদের দুইজনকেই মানুষের জগতে পাঠিয়ে দিচ্ছি। নাগ থাকবে জঙ্গলে আর তোমার সমস্ত ক্ষমতা চলে যাবে। তোমাকে আবার তপস্যা করতে হবে। আর পুচাঙ্গি তুমি প্রতিটি জীবনে সাধারণ মানুষ হয়েই জন্মাবে, অন্যদের ভালো করে আত্মত্যাগ করবে। পুচাঙ্গিন তার সাজা মেনে নেয়, এরপর শাস্তি নিতে চলে যায়। এরপরে আমরা দেখি একটা অস্ত্র নিচে পড়ে যায়। প্রাণ বলে আমি এটা নিতে পারি না। নাগ বলে এটা তোমার, আমি ফেরত দিতে যাচ্ছি। কিন্তু আসল সত্য অন্য। ভগবান বলে আমি জানি সে তোমাকে বাঁচানোর জন্য এই সব কিছু বলেছে। সবই তার জোশ সম্পর্কে জানে। সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে তার কারোর সাথে শত্রুতা থাকবে কি? নাগ জিজ্ঞেস করে তাহলে আপনি তাকে এই সাজা কেন দিলেন? ভগবান বলে সে ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। যে ভালোবাসার এখানে থাকলে সে কখনোই পাবে না। আর এই অস্ত্রটি তোমার কাছেই রাখো। সে তোমার জন্য এই সব কিছুই করেছে।
তাই আমি তোমাকে আশীর্বাদ দিয়েছি। প্রতিটি জীবনে সে দুইজন ভগবান এবং মানুষের প্রিয় হবে। এই কথা মনে করে নাগ বলে, চিন্তা করে এটি ব্যবহার করো। এটি ব্যবহার করা তোমার মানবিক দেহের জন্য ভালো হবে না। আমি কেবল এতটুকুই সাহায্য করতে পারি তোমার। এরপর প্রাণ তার ফোন বের করে চার্জ করে। প্রাণ চানকে কল করে বলে, আমার তোমার সাহায্য চাই। প্রাণ তার জিনিসপত্র নিয়ে যেতে শুরু করে। এরপর সব গ্রামবাসী তার শক্তি ফিরিয়ে আনার জন্য মন্ত্র পড়ে। সেখানে থেকে যাওয়ার সময় আঙ্কেল চাই প্রাণকে বলে, তুমি দেখলে তো গ্রামের মানুষ গ্র্যান্ডমা সিকে ছাড়াই প্রাণ শক্তিকে ডাকতে পারে। আমরা সবাই তোমার খেয়াল রাখি। প্রাণ অনেক হতাশ হয়। শহরে পৌঁছে ড্রাইভার বলে, আপনি যেখানে যাচ্ছেন সেই বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। যদি আপনার এখানে থাকতে হয় তাহলে ভিআইপি রুম তৈরি আছে। প্রাণ বলে, দরকার নেই। ড্রাইভার বলে, কিন্তু মাস্টার, আমাকে আপনার খেয়াল রাখতে বলা হয়েছে। প্রাণ বলে, এই কথাটাই তাকে বলা যে সে যেন তাড়াতাড়ি এখানে আসে। ড্রাইভার বলে, আচ্ছা ঠিক আছে। তারা বিল্ডিংয়ে যায়। প্রাণ দ্রুত ভিতরে চলে যায়। যখন দরজা খোলে না তখন সে তার ক্ষমতা দিয়ে দরজা খোলে। এরপর দেখে সেখানে খেম ঘুমাচ্ছে। আমরা দেখতে পারি খেম স্বপ্ন দেখছে, যেখানে রাম্পো বলছে, এখনো তুমি অবসর নেওনি কেন? হার মানছ কি? যত হার মানবে না তত কষ্ট পাবে। দেখি কতদিন তুমি এইভাবে সহ্য করতে থাকো। খেম ভয়ে দৌড়ায়। প্রাণ বলে, হার মানবে না, আমি তোমাকে ফিরে নিতে এসেছি। এরপর এই প্রাণ খেমের মাথায় হাত রেখে মন্ত্র পড়ে। খেম প্রাণের আওয়াজ শুনতে পায়। রাম্পু বলে, কালকের জন্য অপেক্ষা করার দরকার নেই, আজকের রাতে শেষ রাত হবে। তখনই গাছ থেকে খেম খুব ভয় পায় এবং গাছের ডালপালা তাকে ধরে ফেলে। রাম্পু বলে, আজ রাতে তোমার খারাপ স্বপ্ন আসতেই থাকবে। এভাবেই তুমি তোমার আশেপাশের সবাইকে বিপদে ফেলবে। তো খেমজেরা, সিদ্ধান্ত নাও। তুমি এই সব কিছু স্বপ্নের মধ্যে শেষ করতে পারো, কাউকে না হারিয়ে। তো কি বেছে নিচ্ছ? খেম বলে, আচ্ছা আমি হার মানছি। তখন রাম্পো হাসে। এরপরে একটা ডাল তার ফাঁসির মতো করেই গলায় যখন দিতেই যাবে, ঠিক তখনই প্রাণ আসে। প্রাণ বলে, হেম, এটা তোমার স্বপ্ন, তুমি যে কোনো সময় থামাতে পারো। এটার ওপর মনোযোগ দাও। খেমও তেমনই করতে থাকে। রাম্পো বলে, আমি সহজ রাস্তা দিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি আর কোনো দয়া করব না। সে চলে যায়। এরপর প্রাণ তার কাছে এসে জিজ্ঞেস করে, কোথাও ব্যথা লাগেনি তো? খেম বলে, এখন আমার পিছনে কেন এলে? দয়া করে আমাকে যেতে দাও, আমি হার মেনে নিয়েছি। প্রাণ বলে, না। খেম বলে, আমি আর এভাবে থাকতে চাই না। প্রাণ বলে, তোমাকে বাঁচতে হবে, তোমার বন্ধুদের জন্য, তোমার মা বাবার জন্য, ইভেন আমার জন্য। আমাদের এই জীবনে একসাথে থাকতেই হবে, আমাকে বিশ্বাস করো। তখনই জোনাকিদের আলোয় চারপাশে আলোকিত হয়ে পড়ে। প্রাণ বলে, যা কিছুই ঘটুক আমরা সব সময় একে অপরের সাথে থাকব। প্রাণ খেমকে কিস করে। খেম কাঁদে এবং তারপর সে প্রাণকেও কিস করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি খেম তার স্বপ্ন থেকে বাইরে আসে এবং প্রাণকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। প্রাণ তাকে সামলায়। চান আর জেড দরজা খোলা দেখতে পেরে দৌড়ে আসে কি হয়েছে দেখার জন্য। এরপর তারা দেখতে পারে খেম প্রাণকে জড়িয়ে ধরে রেখেছে। তখন চান বলে, আবার কি হাঁটতে যাব? তখন চান আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন সকালে তারা মন্দিরটি সরিয়ে ফেলে। সেখান থেকে অনেক বাজে গন্ধ বের হচ্ছিল। প্রাণ বলে, এই মন্দিরে কোনো ভগবান থাকবে না, তবে এটা রামপুর এখানে আসার রাস্তা ছিল। সে এখানে লুকিয়েছিল, তাই তোমরা জানতে পারোনি। সে সবসময় খেমের মস্তিষ্কের ভেতরে ছিল। খেম বলে, আমি তোমাদেরকে চিন্তিত করতে চাইনি, তাই বলিনি। প্রাণ বলে, আমি স্বপ্ন দেখেছি, যদি আমি আজ রাতে না আসতাম তাহলে আজ রাত খেম আর বাঁচত না। তারা একে অপরের দিকে তাকায়। জেইন বলে, এখন আপনি এসে গেছেন, তাই সব কিছুই সহজ হবে। প্রাণ বলে, এতটাও সহজ নয়। এতদিন আমরা আত্মরক্ষা করেছি, কিন্তু এখন থেকে আর করব না। চান বলে, কোনো পরিকল্পনা আছে কি? জেড জিজ্ঞেস করে, কি পরিকল্পনা? আমরা সবাই একসাথেই করব। প্রাণ বলে, সবার আসার জন্য অপেক্ষা করো।
জেন বলে সবাই তো এখানে আছে, আর কে বাকি। এরপর প্রাণ ফোন বের করে চান জিজ্ঞেস করে আপনারও কাছেও ফোন আছে। জেড বলে যদি এটা ফোন হয় তার মানে সে আসছে। এরপরে আমরা দেখি প্রাণ ফোনে একজনকে আসতে বলে। জেন বলে আপনি কি তাকে ডাকলেন? জেড হাসে। তখনই কেউ গাড়ি নিয়ে আসে। জেড বলে খাচিন। খাচিন বলে যদি কিছু লাগে তাহলে আমাকে বলিস ভাই। এতে চান অনেক চিন্তিত হয়ে যায়, কিন্তু জেড অনেক খুশি। এই সঙ্গেই এই পর্ব শেষ হয়ে যায়। এপিসোড 11 শুরুতে আমরা দেখি প্রাণকে কিছু গুন্ডা বেঁধে রেখেছে। প্রাণ এসে বলে আমাকে ছেড়ে দাও। তখনই আমরা দেখি কাচিন সেখানে হাজির হয়। একজন গুন্ডা বলে এসে গেছিস, ভেবেছিলাম বন্ধুকে বাঁচানোর জন্য আসবি না। কাচিন বলে আমার ব্রোকে ছেড়ে দাও, যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে আমার থেকে নাও। গুন্ডা বলে ওর আমার এলাকায় আসা উচিত হয়নি। আমরা দেখি গুন্ডার সাথে খাচিনের পার্সোনাল কিছু ঝামেলা আছে। এরপরেই প্রাণের মুখ থেকে তারা কাপড় সরিয়ে দেয়। প্রাণ বলে বন্ধু তুমি পালিয়ে যাও। কাচিন বলে আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছি। এরপরে গুন্ডা বলে তুই এই দিকে আয়। প্রাণ বলে এমন করো না খাচিন, তুমি এখান থেকে চলে যাও। এরপরে খাচিন বলে আমি হট হয়ে জন্মেছি, এটাই আমার অপরাধ। প্রাণ বলে ওর সাথে এমন করো না। তখনই জেন বলে এত বাজে কথা বন্ধ করো। আসলে খাচিন এতক্ষণ যা বলেছিল, যা গল্প বলছিল, সব কিছুই মিথ্যা ছিল। আসলে প্রাণ খাচিন আসার আগে গুন্ডাদের পিটিয়েছিল। খাচিন বলে তখন থেকে আমি আর প্রাণ বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। খেম জিজ্ঞেস করে মাস্টার আপনি কি আগে গুন্ডা ছিলেন? প্রাণ বলে আমি শুধু নিজের রক্ষার জন্য এটা করেছিলাম, আর আমি এইসব অনেক আগেই ছেড়ে দিয়েছি। বড় হলে শুধু বড় হওয়া নয়, বেশি বুদ্ধিমানও হতে হয়। এরপরেই জেড হাসে। খাচিন জেটের হাতে থাকা পানির বোতলটা নিয়ে নেয়। খাচিন চানের দিকে দেখতে দেখতে জেটের পাশে গিয়ে বসে আর বলে তুমি আমাকে খুব ভালোভাবে চেনো, শুধু আমার বয়স একা বাড়েনি, তুমি কি ভুলে গেছো? এরপরে আমরা দেখি চান অনেক জেলাস ফিল করে। খাচিন বলে চলো পুরনো স্মৃতিগুলো আবারও তাজা করি। জেন তাকে বলে তুমি কি আমার ভাইকে বিরক্ত করা বন্ধ করবে না? এরপরে প্রাণ বলে ওকে এখানে ডাকা হয়েছে কারণ ওর দরকার আছে। আর জেন তুমি জাদু ব্যবহার করো, এখন আমাদের সেগুলো দরকার আছে। প্রাণ গিয়ে তাবিজের উপর হাত রাখে আর মন্ত্র পড়ে এবং বলে আমাদের কথা এখন আর রামপুর শুনতে পারবে না, তাহলে আমরা পুরো প্ল্যান বলছি। এরপরে প্রাণ তাদেরকে তাদের প্ল্যানটা বলে দেয়। এরপরের সিনে আমরা দেখি প্রাণ খেমের অল্প কিছু চুল কেটে জেনকে দেয়। প্রাণ বলে তৈরি থাকো, যদি সাহায্য দরকার হয় তাহলে জানিয়ে দিও। জেন চলে যাওয়ার পর প্রাণ জিজ্ঞেস করে খেম কি করছো? খেম বলে কিছুক্ষণ আগে আমি ভেবেছিলাম সবাইকে চিঠি লিখব, যদি আমি চলে যাই তাহলে সবার কাছে আমাকে মনে রাখার মতো কিছু থাকবে, কিন্তু এখন আমি এগুলো তাদের মনে রাখার জন্য ব্যবহার করব যারা আমাকে সাহায্য করেছিল। প্রাণ খেমকে জড়িয়ে ধরে। প্রাণ বলে তোমাকে এই সব কিছু একা সহ্য করার দরকার নেই, আমাদের সবার ওপর ভরসা রাখতে হবে। তারা একে অপরের চোখের দিকে তাকায়। এরপর খেম প্রাণকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমরা দেখি খাচিন আর চান গাড়িতে বসে আছে। খাচিন স্পট কারগুলোকে অনেক হাই স্পিডে চালাতে থাকে। এটা দেখে চান খুব ভয় পেয়ে যায়। জেড বসে বসে তাদেরকে দেখতে থাকে। গাড়ি থামার পর চানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জেড খাচিনের প্রশংসা করে। জেড চানকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? খাচিন বলে এটা তো এখনো অনেক স্লো ছিল, রামপুর থেকে এগিয়ে থাকার জন্য আরও দ্রুত গতিতে গাড়ি চালাতে হবে, যদি তোমার দ্বারা না হয় তাহলে আমি একা করে দেব। জেড বলে মাস্টার বলেছে এই কাজ চানেরই, ওর সেন্স অনেক স্ট্রং, চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি এতে অভ্যস্ত হয়ে যাবে। চান বলে তুমি ওকে খুব বিশ্বাস করো তাই না? যদি আমার সেন্স স্ট্রং না হতো তাহলে তুমি তো ওকেই দিতে এই কাজটা। জেড কিছুটা মন খারাপ করে। খাচিন বলে তুমি কি নিশ্চিত যে ও পারবে? জেড বলে যাই হোক না কেন আমি ওর সাথে যাব, ওকে বিরক্ত করো না, শুধু ওকে শেখানোর ওপর মনোযোগ দাও। জেড তার বোনের জেনের সাথে ফোনে কথা বলার জন্য একপাশে চলে যায়। খাচিন চানের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি জেডকে অনেক দিন ধরে চেনো? চান বলে ক্যাম্পের সময় ওর সাথে আমার দেখা হয়েছিল 1 মাস আগে। খাচিন বলে মাত্র 1 মাস থেকে? আমি তো ওকে তখন থেকেই চিনি যখন ও 16 বছরের ছিল। চান জেটের দিকে তাকায় এবং বলে সে তো তোমার সম্পর্কে কখনোই কথা বলেনি। এরপর খাচিন বলে
আমরা অনেক আগে থেকেই পরিচিত। চান বলে, যদি সে গুরুত্বপূর্ণ হতো তাহলে আপনি তার সাথে দেখা করতে অবশ্যই আসতেন। খাচিন বলে, আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম, আমরা একসাথে অনেক কিছুই ফেস করেছি। তোমরা দুইজন কতটা ঘনিষ্ঠ? এরপরে চান এর মানে জানতে চায়। খাচিন বলে, আমি ছিলাম ওর প্রথম। চান মনে করে জেড বলেছিল যে সে এর আগে কখনো কারোর সাথে কোনো কিছুই করেনি, চান এর সাথে প্রথমবার করেছিল। চান খুব হতাশ হয়ে যায়। খাচিন বলে, ও কি তোমাকে বলেনি? চান বলে, যদি সে না বলে থাকে তার মানে আমার জানার দরকার নেই। খাচিন বলে, যদি তুমি আজ আমার কাছে জিতে যাও তাহলে আমি তোমাকে সব বলে দেব। চান গিয়ে বলে, গাড়িতে বসো। এরপরেই আমরা দেখি খাচিন হাসতে থাকে। চান তাড়াতাড়ি চশমাটা পরে নেয়। খাচিন বলে, তাড়াতাড়ি দরকার নেই। চান এবং খাচিন গাড়িতে বসে পড়ে। চান খুব দ্রুত গতিতে গাড়ি চালায়। জেটও দেখে অনেক অবাক হয়ে যায়। চানের গাড়ি চালানোর কারণে খাচিনও এবার অনেক নার্ভাস হয়ে যায়। গাড়ি থামার পর জেট বলে, তুমি কি গাড়ি চালাচ্ছিলে? চান, তুমি তো একেবারে আগুন লাগিয়ে দিয়েছ। খাচিনের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই আমরা দেখি চানেরও অবস্থা ঠিক থাকে না। এরপরে সিনে আমরা দেখি রাতের বেলা, যেখানে রাম্পু বলে, আমি ভেবেছিলাম কোনো প্ল্যান করেছে, কিন্তু তোমার প্রশংসা করি যে ওর আত্মাকে লুকিয়ে রেখেছ। তখনই তার সাথে আরও কিছু আত্মা দেখতে পারি। অন্যদিকে প্রাণ বলে, আমি বলেছিলাম অন্য গাড়ি নিয়ে আসতে, এতে আমরা সবাই বসতে পারবো না। খাচিন বলে, তুমি বলেছিলে এটা আমাদের গোষ্ঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য দরকার, তো এটা সবচেয়ে সস্তা। খেম বলে, এটা সবচেয়ে সস্তা? খাচিন খেমের কাছে গিয়ে বলে, হ্যাঁ, কিন্তু একটু চেপে বসতে হবে। আমরা দেখি এতে প্রাণ অনেক জেলাস ফিল করে। জেন জেটকে জড়িয়ে ধরে এবং বলে, নিজে খেয়াল রেখো। জেন চানকে গিয়ে বলে, ওর খেয়াল রেখো, ও আমার একমাত্র ভাই। চান বলে, চিন্তা করবেন না, আমি ওর কিছুই হতে দিব না। প্রাণ জেটকে জিজ্ঞেস করে, তুমি কি তৈরি? জেট বলে, হ্যাঁ। প্রাণ তাকে নিজের কাছে ডাকে। খাচিন চানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই যেতে চাও না? চান বলে, হ্যাঁ, ওর অতীত যাই হোক না কেন সেটা কোনো ব্যাপার না, আমার কাছে এখনও কেমন সেটাই ম্যাটার করে। প্রাণ খাচিনকে ডাকে। সে তাদের সবার উপর জল ছেটায় এবং বলে, সময় এসে গেছে, সবাই নিরাপদ থেকো। এরপরে রাম্পু তাদের উপর নজর রাখে। লাল গাড়ি চলে যাওয়ার পর রাম্পু বলে, এটা নয়। তখনই সাদা গাড়ি চলে যায়। রাম্পু বলে তাদের গাড়ির পেছনে যেতে। এরপরে আমরা দেখি সব আত্মারা সাদা গাড়ির পেছনে যেতে থাকে। চান আর খেম একসাথে যায়। তখনই আত্মারা তাদের পিছনে যেতে থাকে। চান খুব ভয় পেয়ে যায়। খেম তার হাত ধরে ফেলে। তারা প্ল্যানটা মনে করে। প্রাণ বলেছিল রামপুর ক্ষমতা 400 বছর ধরে বেড়েছে। খেমের জন্মদিনের দিন তার ক্ষমতা আরও বেড়ে যাবে। আমিও নিশ্চিত নই যে আমি তাকে থামাতে পারবো কিনা, তবে সময় আমাদের সাথে আছে, আমরা তার নষ্ট করব না। অভিশাপের কারণে সে খেমের আত্মাকে অনুভব করতে পারে। আমি খেমের জিনিসপত্র তোমাদের দেব, তাতে সে কিছু সময়ের জন্য বিভ্রান্ত হবে, কিন্তু বেশি সময় ধরে তাকে বোকা বানানো যাবে না। যখন সে জেনের জাদুর সম্পর্কে জানতে পারবে, সেটা খেমের আত্মার ভুল সংকেত দেবে। তার আগে কাউকে খেমের প্রতিনিধি হতে হবে। প্রাণ কাচিন এবং তারপর চানের দিকে তাকায় এবং জেটের কাছে চলে যায়। এরপরে বলে, তো জেট খেমের প্রতিনিধি হয়ে চান এর সাথে গাড়িতে যাচ্ছে। জেট চানকে বলে, আমি তোমার সাথে আছি, ভয় পেও না। তখনই একটা আত্মা গাড়ির সাথে এসে যায়। জেট মন্ত্র পড়ে, যার ফলে সেটা দূরে চলে যায়। জেট বলে, ভালো যে তুমি তাদের দেখতে পাও না। চান বলে, ভালো নয়, কিন্তু সেই গাড়িটি আমাদের পিছনে আসছে। একটা গাড়ি তাদের ধাক্কা মারার চেষ্টা করছিল। চান গাড়ি আরও জোরে চালায়। তারা একটা সেতুর কাছে যেয়ে পৌঁছে যায়। সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তাই এদের গাড়ি থামাতেই হয়। তখনই অনেক আত্মা সেখানে এসে যায়। গাড়ির ড্রাইভারও বাইরে আসে এবং রাম্পু সেখানে হাজির হয়। চান জিজ্ঞেস করে, সে কি এখানে? জেট বলে, হ্যাঁ। রাম্পু বলে, তোমরা ভাবলে পবিত্র চাল তোমাদের বাঁচাবে? তারা দুইজনই গাড়ি থেকে বাইরে চলে আসে। রাম্পু বলে, শ্যামন কি শুধু এইটুকুই করতে পারে? আমি আরও বেশি আশা করে ফেলেছিলাম। জেট বলে, আমার মাস্টারের অপমান করো না।
তখনই রাম্পু জেটের ওপর তার ক্ষমতা ব্যবহার করে এবং বলে, সেই শ্যামন্ত গতকালই এখানে এসেছে আর তোমার আত্মা এত শক্তিশালী হয়ে গেছে। জেট বলে, আমার মন নিয়ন্ত্রণ করতে চাও, ভুলে যাও। তখনই সবাই বাইক নিয়ে তাদের দিকে আসে। চান তাকে জেট বলে ডেকে ফেলে। রাম্পো বলে, আমার সাথে কি বিশ্বাসঘাতকতা করলে? এত সাহস তোমাদের? এত সাহস কি করে হলো? সে জেটের ওপর আঘাত করে। আত্মারা তাদের ধরে ফেলে। আত্মারা জেটের ক্ষতি করে। চান বলে, আমি ভিক্ষা চাইছি, প্লিজ আমাদের ছেড়ে দিন, আমাদের এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। রাম্পো বলে, তোরা আমার কাজে কেন নাক গলালি? জেট পড়ে যায়। রাম্পো জিজ্ঞেস করে, খেম কোথায়? বলে দিলে আমি তোকে ছেড়ে দেব। চান বলে, ড্রোমে। খাচিন আর আমার শুধু সময় নষ্ট করার কথা ছিল, মাস্টারও সেখানে আছেন। রাম্পো চোখ বন্ধ করে আর খেমকে খুঁজতে থাকে। আর সে বুঝতে পারে সত্যিই খেম ড্রোমের মধ্যে আছে। তাই রাম্পো আর সমস্ত আত্মারা সেখান থেকে চলে যায়। চান জেটের কাছে গিয়ে কাঁদতে থাকে। জেট, ওঠো, আমার কথা শোনো, তুমি বলেছিলে আমরা একসাথে থাকবো। তখনই জেট চোখ খুলে ফেলে আর আমরা দেখি জেটের চোখ একেবারে সাদা হয়ে গিয়েছে। রাম্পো তাকে প্রজেস্ট করে ফেলেছে এমন একটা অবস্থা। তখন জেট চানকে ঘুষি মারার পর সে বলে, চলো একসাথেই যাই। তারা দুইজনই সেতুর ওপর থেকে নিচে পড়ে যায়। অন্যদিকে রাম্পো ড্রোমে চলে যায়। সে তাদের আঘাত করতে শুরু করে, কিন্তু তারা আসলেই সত্যি সেখানে ছিল না এবং রাম্পো তাদের ফাঁদে পড়ে যায়। ভিতর থেকে জেন মন্ত্র পড়তে থাকে। জেন বলে, যদি এখানে থাকো তাহলে তোমার লক্ষ্য পৌঁছাতে পারবে না। এইদিকে খাচিন বলে, আমার প্রাইভেট জেট এর চলে যাব, শুধু আমাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে। প্রাণ বলে, আমি বলেছিলাম অন্য গাড়ি নিয়ে আসতে, 2 সিটের নিয়ে এসেছ। খেম প্রাণের কোলে বসে থাকে। এইদিকে তার ওপর অর্থাৎ খেমের ওপর একটা পবিত্র চাদরের কারণে তাকে কেউ দেখতে পারে না। খাচিন বলে, এভাবে ভালো না? প্রাণ খেমকে জিজ্ঞেস করে, তুমি কি ক্লান্ত হয়ে গিয়েছ? খেম বলে, না, আমার ভয় হচ্ছে, আমি খুব ভারী। প্রাণ বলে, তুমি একদমই ভারী নাও। খাচিন হাসে। প্রাণ বলে, রাস্তার দিকে মনোযোগ দাও এবং খেমকে বলে, ওর কারণে আমার আত্মা এখন পুরোপুরি লুকিয়ে আছে, তাই রাম্পু আমাদের পেছনে নেই, চিন্তা করো না, আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। খেম বলে, সে তো জেটের পিছনে থাকবে, তাই না? প্রাণ বলে, ওকে সিরিয়াস মনে হয় না, কিন্তু দরকার পড়লে ও খুব শক্তিশালী হয়ে যায়। খেম বলে, ও যেন আঘাত না পায়। এরপরে খেম প্রাণের মাথার সাথে মাথা ঠেকিয়ে বসে থাকে। অন্যদিকে চান জেটকে ধরে সিপিআর দেয় যাতে সে জলে শ্বাস নিতে পারে। ঠিক তখনই তার আগের জন্মের কথা মনে পড়ে যায়, যখন জিনের বিয়ে হতে যাচ্ছিল। দা তার সাথে দেখা করতে আসে। তারা একে অপরকে জড়িয়ে খুব কাঁদে। দা বলে, বেশি সময় নেই, তোমার মা আসার আগে আমাকে যেতে হবে। জিন বলে, আমাকে ক্ষমা করো। ছায়াদা বলে, এটা তোমার দোষ নয়। জিন বলে, আমি ভেবেছিলাম আমার মা আমাকে বুঝবে এবং আমার পাশে থাকবে। দা বলে, আমি আজ চলে যাচ্ছি, আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে করতে দেখতে পারবো না। জিন বলে, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে চলি। দা বলে, বিয়ে আর তোমার পরিবার, তাদের কি হবে? তোমাকে বিয়ের পোশাকে দেখতে খুব সুন্দর লাগছে, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে থাকতে পারবো না। জেন বলে, এমন কি কোনো পৃথিবী হবে সেম জেন্ডারের মানুষের বিয়ে হবে? দা বলে, এমন কোনো পৃথিবী নেই, আমরা বিয়ে না করতে পারলেও আমি সবসময় শুধু তোমাকেই ভালোবেসে যাব, এই জন্মে হোক বা আগামী জন্মে। জেন বলে, কিন্তু আমার বিশ্বাস এমন একটা পৃথিবী অবশ্যই হবে, আমরা আবার দেখা করব, যখনই আমার বিয়ে করব আমার মন শুধু তোমার। তারা দুইজন এরপরই কিস করে। এইসব মনে করার পরই আমরা দেখি চান অজ্ঞান হয়ে যায়। জেট তাকে ধরে এবং তার হাত পা কেউ সে তাকে জল থেকে বাইরে বের করে তাকে জাগানোর অনেক চেষ্টা করে। চানকে সিপিআরও দেয়, কিন্তু চান ওঠে না। জেট কাঁদতে থাকে, উঠো, আমাদের একসাথেই থাকতে হবে, দেখো এই পৃথিবীতে আমরা একসাথে থাকতে পারবো। জেট
চান এর ওপর মাথা রেখে খুব কাঁদতে থাকে। তখনই আমরা দেখি চানের জ্ঞান ফিরে আসে। চান বলে, সরি, তোমাকে চিন্তিত করলাম। যে গল্প আমরা শুরু করেছিলাম সেটা শেষ করি। এরপরে আমরা দেখি জেড আর চান একে অপরকে কিস করে। অন্যদিকে রামপু জিনকে আঘাত করে আর আমরা দেখি জেন সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। খেমকে সে খুঁজতে থাকে। সে প্রাণের বাড়ির কথা ভাবে। প্রাণ বলে, এসো, এসব কিছুই শেষ করি। এইদিকে খাচিন বলে, মধ্যরাত হলে আমি ঘন্টা বাজিয়ে দেব, তাহলে তুমি জানতে পারবে। খাচিন চলে যায়। তারা মন্দিরে যায়। সেখানে বাবা অর্থাৎ মঙ্ক বসে থাকে। খেম এবং প্রাণ 3 বার মাথা ঠেকায়। এরপরে আমরা দেখি প্রাণ নাগের দেওয়া অস্ত্রটি বের করে মনে করে। তিনি বলেছিল, এটা ব্যবহার করার আগে ভালোভাবে ভেবে নিও। এর ক্ষমতা অনেক বেশি, তাই হয়তো তোমার সাধারণ দেহ এটা সহ্য করতে পারবে না। খেম জিজ্ঞেস করে, এটা নাগরাজ তোমাকে দিয়েছিল তাই না? প্রাণ বলে, হ্যাঁ, আশা করি আমাকে এটা ব্যবহার করতে হবে না। তারপর মঙ্ক বলে সে সেখানেই আছে আর আমরা বুঝতে পারি সে রামপুর কথা বলছে। প্রাণ বলে, নিজেকে এই কবচের ভেতরে রাখবা, যাই হয়ে যাক না কেন বাহিরে এসো না। কয়েক ঘন্টা পর আমরা একসাথে তোমার জন্মদিন পালন করব। প্রাণ অস্ত্রটি সেখানে রেখে কবচের বাইরে চলে যায়। খেম তার দিকে তাকিয়ে থাকে আর এইদিকে মঙ্ক মন্ত্র পড়তে থাকে। এরপরে আমরা দেখি রামপুর সেখানে এসে যায়, তাই সে প্রাণের ওপর হামলা করে এবং খেমের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কবচের কারণে সে যেতে পারে না। খেম অনেক ভয় পেয়ে যায়। রামপু মঙ্ককে বলে সেখান থেকে চলে যেতে। তখনই প্রাণ তার ওপর ক্ষমতা ব্যবহার করে। তার পাওয়ারের কারণে সে প্রাণকেই বশ করার চেষ্টা করে। প্রাণ বলে, তুমি হেরে গেছো, এবার ফিরে যাও। রামপু বলে, তুমি ভাবলে আমি তোমার কাছে হেরে যাব? এখানে এসে তো তোমার জানা হয়ে গিয়েছে আমি সমস্ত আত্মাকে দূরে পাঠিয়ে দিয়েছি। এখানে কোনো আত্মাই তোমার বশে থাকবে না। দূর থেকে তারা এখানে সময় মতো পৌঁছাতে পারবেও না। প্রাণ অদৃশ্য হয়ে যায়। রামপু বলে, সামনে এসো। খেম খুব ভয় পায়। রামপু প্রাণকে ধরে দূরে সরিয়ে দেয়। সে প্রাণকে আঘাত করে। প্রাণ বলে, তোমার মতো আত্মা কখনোই প্রায় অনন্ত নাগরাজের ওপর মোকাবেলা করতে পারে না। প্রাণ মন্ত্র পড়ে, যার ফলে রামপুর কিছুটা ক্ষতি হয়। সে বলে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। তখনই খাচিন ঘন্টা বাজায়, যার মানে 12টা বেজে গেছে। প্রাণ রামপুকে দূরে সরিয়ে দেয়, বলে, এখন খেম 21 বছর হয়ে গিয়েছে, ওকে ছেড়ে দাও। রামপু বলে, আমি এমন কেন করব? প্রাণ বলে, যদি তুমি তোমার শপথ ভাঙো তাহলে তোমার আত্মা শেষ হয়ে যাবে। খেম বলে, আমি বুঝি নিজের ছেলেকে হারিয়ে আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আমার এর সাথে কোনো সম্পর্ক নেই। এই সব বন্ধ করে দিন। রামপু বলে, এই সব এভাবে শেষ হতে পারে না। প্রাণ বলে, এখন গিয়ে তোমার কর্মের হিসাব দাও। রামপু বলে, ওরা এখানে এসে গেছে। অনেক আত্মা সেখানে এসে যায়। রামপু বলে, এখানের কাছেই আগুন লেগেছিল, তাই আত্মা আমাকে অনুসরণ করবে। তোমার হয়তো জানা নেই, যখন আমি বলেছিলাম খেমের মতো 21 বছর বয়স হবে, আমি কখনো বলিনি যে সেটা শুধু মধ্যরাত পর্যন্তই হবে। সে সকাল 6টায় জন্ম নিয়েছিল। আত্মারা প্রাণের ওপর অ্যাট্রাক্ট করে আর এইখানেই এপিসোড শেষ হয়ে যায়। তো যদি এক্সপ্লেনেশন ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই আমি ডিজার্ভ করি, কারণ এত কষ্ট করে যেহেতু ভয়েস দিচ্ছি। তো টাটা এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং।